কবিতার সাথে বর্ষার আড্ডার একটা কোথাও যেন মিল আছে। আজকে যারা আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন তারা হলেন সুজাতা ভট্টাচার্য এবং সব্যসাচী ভট্টাচার্য, মা এবং ছেলের যুগলবন্দি। আর সঙ্গে সঙ্গে তো আমি রয়েছি নন্দিনী, যেরকম থাকি আপনাদের সঙ্গে। আচ্ছা, এখন তো বর্ষা, বৃষ্টি পড়ছে। বৃষ্টি মানেই প্রেম, আর বৃষ্টি মানেই ছোটবেলায় ফিরে যাওয়া। সুজাতা দি, আপনাকে নমস্কার জানাই। আমাদের এই চ্যানেলে আপনাকে এবং সব্যসাচীকে দুজনকেই আমরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে প্রথমে থাকি আপনার কাছে। দেখুন, বৃষ্টি, বর্ষা, তাই একটু বর্ষার কবিতায় যায়। আর আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের কবিতা ছাড়া তো শুরু করা যায় না। তাই আমার একটা ছোট্ট নিবেদন যে আপনি বরং প্রথম আমাদের রবি ঠাকুর শোনান। নিশ্চয়ই। আমার নিবেদনে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে নাও। শুধু তুমি দিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। নমস্কার। চমৎকার চমৎকার শুনলাম আমরা সুজাতা দেবীর এই যে কবিতার উচ্চারণ। এত দিন পরেও আপনি যে কবিতাটা মুখস্থ রেখেছেন, এটা সত্যি স্যালুট করতে হয়। আসলে আমরা না প্রাথমিক শিক্ষাটা আমাদের ঘরের থেকেই হয়, বাবা কিংবা মায়ের কাছ থেকে। এই যে সুজাতা দেবী এত সুন্দর করে কবিতার উচ্চারণে আপনাদের সকলকে মুগ্ধ করলো, তার কিছুটা রেস তো তার ছেলের কাছে যাবেই। দেখুন, আমরা বলি যে এখনকার মায়েরা বলে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, কিন্তু সুদূর ক্যালিফোর্নিয়ায় চাকরি সূত্রে গিয়েও বাংলা ঐতিহ্য, বাংলা সংস্কৃতিকে ভোলেনি সব্যসাচী। কারণ তার কাছে যে রয়েছে তার বাবা মার শিক্ষা। সব্যসাচী যে শুধু কবিতা উচ্চারণ করে তা না, কবিতা লেখে, তাই তো? কাজের ফাঁকে ফাঁকে যখন মনে হয় তখন সে কলম তুলে নেয়। চলুন তার কলম থেকে ছেঁচে আমরা দু একটা মুক্ত তুলে আনি। অবশ্যই। নমস্কার সবাইকে। আমার আজকের প্রথম নিবেদন আমি দ্রোণ।
এই কবিতাটি মহাভারতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র দ্রোণাচার্যকে নিয়ে লেখা। শুরু করছি আমার কবিতা আমি দ্রোণ। কবিতার প্রেক্ষাপট কুরুক্ষেত্রের যুদ্ধকালীন সময়। এক রাত্রিবেলা এক কাল্পনিক মুহূর্তে দ্রোণাচার্য হাজির হয়েছেন শ্রীকৃষ্ণের কাছে। তিনি কি বলছেন শ্রীকৃষ্ণকে আমার কবিতার মধ্যে দিয়ে সেই কাল্পনিক কথোপকথনে তুলে ধরেছেন। প্রণাম হে যদুশ্রেষ্ঠ, আজ কুরুক্ষেত্রের মহাসংগ্রামের এই সন্ধিক্ষণে ভরদ্বাজ পুত্র দ্রোণের প্রণাম তোমাকে। আমি কুরু সেনাপতি, হয়তো একজন ব্যর্থ সেনাপতি। কৌরব পাণ্ডব সকলের দৃষ্টিতেই ব্যর্থ আমি। আমি রুখতে পারিনি ভীম দ্বারা কৌরব কুলনাশ। আমি রুখতে পারিনি চক্রবুহে নিহতির পরিহাস। রুখতে পারিনি তোমার মায়ায় জয়দ্রত শিরচ্ছেদ। রুখতে পারিনি স্বজনের এই মহাসংগ্রামের ক্লেদ। কিন্তু হে ধারকাধীশ, প্রশ্ন করছি আজ তোমায়, জন্মকাল থেকেই কেন আমি এত অসহায়? মাতৃজঠরে নয়, কুম্ভে জন্ম আমার পিতার ঔরসে। মহর্ষি হয়েও আদিম রিপু পিতা করতে পারেনি বশে। পিতাকে কোনোদিনও প্রশ্ন করিনি কেন বঞ্চিত আমি মাতৃস্নেহ হতে সেই জন্মকাল থেকেই। আসলে প্রশ্ন করার সাহস ছিল না আমার কোনোদিন। গুরু আশ্রমে শিক্ষা পেলাম, সুখ দুঃখ ভাগ করার সাথী পেলাম। প্রাণসখা বলে আলিঙ্গনে যাকে করেছিলাম আবদ্ধ, চরম অপমান আর লাঞ্ছনায় সেই দ্রুপদী করল বিদ্ধ। না, দারিদ্র নয়, পরাজিত করেছিল আমাকে সন্তানের চোখের জল। তুমিও তো পিতা কৃষ্ণ, অভুক্ত সন্তানের হাহাকার বারবার এই পাষাণ হৃদয়ে আঘাত করে বলেছিল আমি একজন ব্যর্থ পিতা। দ্রুপদের সেই অপমানে আগুন জ্বালিয়েছিলাম নিজের চোখে। প্রতিশোধের আগুনে নিজের আচার্য সত্তাকে হত্যা করেছিলাম আমি। গুরুদক্ষিণায় অর্জুন দ্বারা পরাজিত দ্রুপদের সেই অসহায় দৃষ্টি প্রথমবার আমায় উপলব্ধি করিয়েছিল আমি ব্যর্থ নই। আমার শিষ্য গান্ডীবধারী ধনঞ্জয়, আমি সর্বশ্রেষ্ঠ গুরু। দম্ভের এই অট্টালিকায় কোথায় যেন হারিয়ে ফেললাম নিজেকে। চোখের সামনে দেখলাম রাজসভায় দ্রৌপদীর বস্ত্র লুণ্ঠন, পাণ্ডবদের হাহাকার আর কৌরবদের অট্টহাস। আর সেই অট্টহাসির কোলাহলে শুনতে পেলাম পুত্র অশ্বত্থামার কণ্ঠস্বর। সেও হাসছে, এক নারী, এক কুলবধূর নগ্নতাকে পরিহাস করছে সে। আমি বুঝলাম আমি আবার ব্যর্থ, ব্যর্থ পিতা, ব্যর্থ শিক্ষক, ব্যর্থ গুরু। আমি বড় ক্লান্ত হে জনার্দন, আমি বিশ্রাম চাই। আমার সব কিছু ভ্রান্ত হে জনার্দন, আমি বিশ্রাম চাই। যে পুত্র মোহে দিয়েছি আমার সত্তার বিসর্জন, সেই পুত্র মোহই যেন হয় আমার মৃত্যুর কারণ। শুধু তোমার কাছে প্রার্থনা আমার, আবার যদি জন্মাই এই ধরিত্রীর বুকে, বীর নয়, আচার্য নয়, যোদ্ধা নয়, জন্মাই যেন এক পিতা হয়ে। আর আমার সন্তান যেন হয় একলব্য, আর আমার সন্তান যেন হয় একলব্য। নমস্কার। চমৎকার একটা গভীর বোধের থেকে আমরা কবিতাটা পেলাম। এটা লিখতে গেলে মহাভারতটা নিশ্চয়ই পড়তে হ্যাঁ, হয়েছে। আমার পৌরাণিক কাহিনীতে খুব ইন্টারেস্ট এবং আমি রামায়ণ মহাভারত নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, আমাদের পুরাণ নিয়ে পড়াশোনা করি। আমার ভালো লাগে চরিত্রগুলোকে বিশ্লেষণ করতে। বাহ, এটা কিন্তু এই প্রজন্মের ছেলে মেয়েরাও পৌরাণিক আমাদের যে এপিক মহাভারত, হ্যাঁ। রামায়ণ এগুলো পড়তে ইন্টারেস্ট দেখাচ্ছে, এটা কিন্তু বড় ব্যাপার। আর এটা মনে হয় আমার সুজাতা দি তার জন্য দায়ী, যে ওকে এই সমস্ত বিষয়ে উৎসাহিত করতে আমি পেরেছে। ওকে ছোটবেলার থেকে রামায়ণ মহাভারতের খুব গল্প পড়ে পড়ে, ও তখন পড়তে পারতো না, আচ্ছা। শোনাতাম। বাহ, খুব ভালো, খুব ভালো শুনলাম। লেখা এবং বলা দুটোই চমৎকার ছিল। আমাদের দর্শক বন্ধুদের ভালো লাগবে। এবার আপনার কাছে যাব, এবার কি শোনাবেন আমাদের? এবার আমি শোনাবো কাকুলি দাস ব্যানার্জির মেঘবালিকার জন্মদিন। বাহ, চমৎকার। আমরা রবীন্দ্রনাথের পরে এবার আমরা আধুনিক আধুনিক এই প্রজন্মের এক কবির বৃষ্টি নিয়ে, মেঘ নিয়ে কবিতা শুনে নেব।
সুজাতা ভট্টাচার্যর কণ্ঠে। মেঘবালিকার জন্মদিন, লেখিকা কাকলি দাস ব্যানার্জি। মেঘের ঘরে জ্বলছে আলো, শ্রাবণ সুরে বাজছে বীণ। মেঘবালিকা বলল ডেকে, যাস, আজকে আমার জন্মদিন। ওরে মেয়ে, যাস কোথা তুই, ঠিকানা তো বল ঠিক করে। বলল মেয়ে, নাক বরাবর, ডাকি শ্রাবণ নাম ধরে। শ্রাবণ জলে ভিজছে মাটি, ভিজছে গাছ পুকুর ঘাট। উঠলে ওঠা আদর গন্ধে সপসপে এক রাজ্যপাট। বাদলি রানী, বাদলি রানী, মেঘের বসত কোনখানে। পাগলি বুড়ি তাও জানো না, কোন দরকার সেইখানে। নেমন্তন্নে তাদের বাড়ি, বলল যে তার জন্মদিন। আজ সেখানে যেতেই হবে, ওই যেখানে বাজছে বিন। বাদলি রানী ঠিক তখুনি ঝড়কে ডেকে বলল, যা, একবারটি দেখিয়ে দে তো মেঘবালিকার ও ঘরটা। ঘরে ঢুকেই তাজ্জব হই, কোথায় আলো, কোথায় নুন। অন্ধকারে নোনতা হওয়া, মেঘবালিকার জন্মদিন। ও মেয়ে, তুই হেতায় কেন, আকাশ গাং তো তোর বাড়ি। বলল মেয়ে, এই বাদলায় যেতে পারি। বর্ষাকালে ওদের সাথে কাটাই দিন, নুন দিয়ে তাই পান্তা খেয়ে পালন করছি জন্মদিন। পান্তা ভাতে নুন জুটেছে, অনেক বড় বরাত তোর। আন্না রে তুই ওদের ঘরে, সূর্যি ওঠা নতুন ভোর। আন্না রে তুই ওদের ঘরে, সূর্যি ওঠা নতুন ভোর। নমস্কার। চমৎকার শুনলাম আমরা সূর্য ওঠা নতুন ভোর। আমরা প্রত্যেকেই একটা করে নতুন ভোরের অপেক্ষায় থাকি। আমরা রয়েছি জোডিয়াক টিভির আড্ডা উইথ কবিতায়। সেই অনুষ্ঠানে এবার আমরা আবারও যাব সব্যসাচীর কাছে। আমরা কবিতার যুগলবন্দি শুনছি, এবার কি শুনবো তোমার কাছে? আমার শেষ নিবেদন, কবিতার নাম তাদের জন্য। এটাও আমারই লেখা কবিতা। কবিতার প্রেক্ষিতটা আমি কবিতার শেষে বলছি, আগে কবিতাটা শুরু করি। বেশ, আমরা শুনে নিই। কবিতার নাম তাদের জন্য। যাদের চোখে ঘুম নেই, বিনিদ্র কাটে রাত, অনিশ্চিত জীবন তাদের, নামবে কখন প্রতিঘাত। আমরা চলি নিরাপদ পথে, নিঃশ্বাসে নিশ্চয়তা, সে নিঃশ্বাসে অব্যক্ত কোনো বীরের জীবন গাথা। বলেছিল ছেলে, ফিরব মাগো আজকে যুদ্ধ শেষে। ফিরেছিল ঠিকই, কাঠের বাক্সে পতাকা মোড়া বেশে। ছেলের দেহ কোলে নিয়ে মায়ের দৃপ্ত অঙ্গীকার, জন্মাস আবার আমার কোলে, করি শত্রু সংহার। সেই স্ত্রী যে মেহেন্দি হাতে অপেক্ষার প্রহর গণে, চিঠির পাতায় ভালোবাসা কিন্তু আশঙ্কার ঢেউ মনে। সেও রাত জাগে একা, সিঁদুর আঁকে ভালোবাসায়। ফিরবে স্বামী যুদ্ধ শেষে, সেও বাঁচে এই আশায়। ছোট্ট মেয়েটার প্রশ্ন মাকে, কান্না ভেজা চোখে, বাবা এলে এবার তুমি বাবাকে দেবে বকে। সবার মতো আমার বাবা কেন থাকে না সাথে, এবার বাবা ফিরলে ঘরে আর দেব না যেতে। এরাও তো যোদ্ধা, এরাও সংগ্রামী যুদ্ধের ময়দানে। এদের লড়াই দাগ কাটে কি কোথাও আমাদের মনে? এই মানুষগুলো আমাদের মনে কি সত্যিই ঠাঁই পায়, নাকি পুরনো অনেক স্মৃতির ভিড়ে এরাও হারিয়ে যায়? না, হারাতে দেব না আমরা। তারা বাঁচবে আমাদের প্রতিটা নিঃশ্বাসে। হাতে হাত রেখে বলবো, আছি তোমাদেরই পাশে। মাটি আমার, দেশ আমার, তোমরা আমার পরিবার। ত্যাগ তোমার, বলিদান তোমার, কুর্নিশ বারবার। ত্যাগ তোমার, বলিদান তোমার, কুর্নিশ বারবার। যে মানুষগুলো সীমান্তে লড়ছে দেশের সুরক্ষায়, শুধু তারা নয়, তাদের পরিবারের প্রত্যেকটি মানুষও লড়ে চলেছে এক কঠিন সংগ্রাম।
এই মানুষগুলোকে আমরা যেন কখনো না ভুলি, তাদের অবদান, তাদের ত্যাগ যেন কখনো অস্বীকার না করি। আমরা ভালো আছি শুধু তাদের জন্য, সুরক্ষিত আছি শুধু তাদের জন্য। জয় হিন্দ, নমস্কার। একদম বর্তমান থেকে উঠে এসেছে সব্যসাচীর লেখা। সত্যি তো, সীমান্তে তারা পাহারায় আছে বলেই আমরা এত নিশ্চিন্তে দিন কাটাতে পারি। কিন্তু যুদ্ধে যারা শহীদ হন তাদের পরিবার, একদিন দুদিন খবরের কাগজে আমরা তাদের দেখি, কিন্তু তারপর আমাদের তাদের পাশেও থাকতে হবে, এই বার্তা সব্যসাচীর কবিতায় উঠে আসলো। সত্যিই তাই। খুব ভালো লাগলো সব্যসাচী, তুমি বিদেশে থেকেও তুমি বাংলা ভাষা আর সংস্কৃতিকে এভাবে বাঁচিয়ে রেখেছো। খুব ভালো লাগলো, এভাবেই থেকো তুমি, তোমার কলম সচল থাকুক। আমরা আবারও ফিরবো সুজাতাদির কাছে। এবার আপনার শেষ নিবেদন আমরা কি শুনবো? আমার শেষ নিবেদনও ওই বৃষ্টি বাদল নিয়েই একটি কবিতা। বেশ, বর্ষার কবিতার দিনে নাম, আমরা বৃষ্টি বাদলেই থাকি বরং। তার সাথে একটু ইলিশ মাছ হলেও ভালো হ্যাঁ, হতো। সে তো অবশ্যই, চলুন। সে তো অবশ্যই। আজকে আমার শেষ নিবেদন বৃষ্টি বাদলের ছড়া, লেখক শ্রী শিবাশিস মুখোপাধ্যায়। বৃষ্টি একটা মেয়ের নাম, বাদল একটা ছেলে। বৃষ্টি বাদল বললে তারা ফোঁটায় ফোঁটায় মেলে। এক ফোঁটা যায় ধানের খেতে, একটা পরে জলে। টাপুর টুপুর গান শুরু হয় কলকাতা অঞ্চলে। টাপুর একটা ছেলের নাম, টুপুর একটা মেয়ে। দুজনে দুটো লাইফ কাটায় হোটেলে গান গেয়ে। টাপুর যখন গিটার বাজায়, টুপুর যখন গায়, স্বপ্নে ওরা ফোঁটায় ফোঁটায় ঘর বাড়ি বানায়। এক ফোঁটা যায় কেজি স্কুলে, একটা পরে আর। বালিশ তোষক ভাসিয়ে ওদের টলমলে সংসার। বালিশ তোষক ভাসিয়ে ওদের টলমলে সংসার। নমস্কার। চমৎকার চমৎকার, ভীষণ সুন্দর আমরা ছড়াটা শুনলাম। তো সেই বৃষ্টির যে টাপুর, তাকে তো বড় করে পাঠিয়ে দিয়েছেন আপনি অনেক দূরে। এইভাবে পাঠিয়ে দিলেও সে কিন্তু ধরে রেখেছে আমাদের বাংলার ঐতিহ্য,